এই সরকারি শিক্ষা ব্যবস্থাটা যদি উবে যায় কর্পূরের মতো, যেটা উড়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পরের প্রজন্মের মধ্যবিত্ত শিক্ষার জায়গা খুব বেশি আর খোলা থাকবে না। আমাদের ছেলেমেয়েরা এখন তো প্রায় পরিযায়ী পড়ুয়া হয়ে যাচ্ছেন, রাজ্যে কেউ পড়তেও পারছেন না, এমন অবস্থা হচ্ছে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ডাক্তার, পরিযায়ী ইঞ্জিনিয়ার। তৃণমূলের বিরুদ্ধে এটা হচ্ছে যে অনাস্থার ভোট, আর বামেদের প্রতি আস্থার ভোট। শূন্যর গেরও কাটাতে পারবে। শুধু টালিগঞ্জ নয়, গোটা রাজ্য জুড়ে অপ্রত্যাশিত ফলাফল হবে বামেদের। টলিপাড়াতেও হচ্ছে এখন কে কি অভিনয় করবেন, কে কোনটা যোগান দেবেন, কে আলো দেবেন, এটাও শাসক দলের অনুমতি ব্যতি রেখে হচ্ছে না। ইতিবাচক পরিবর্তনের আশায় যারা বামেদের সরিয়েছিলেন 15 বছর আগে, তারা এই 15 বছর ধরে যা দেখেছেন, তাতে আমার ধারণা প্রত্যেকে এখন পরিত্রাণের রাস্তা খুঁজছেন। আমি বলছি, একদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনার ব্যর্থতা যেমন ছিল, পাশাপাশি ছিল রাজ্য সরকারেরও তুমুল অসহযোগিতায়। ফলে ইটস এ পার্ট অফ দ্যাট ডিজাইন ইভেন্ট। রাজ্য সরকার মিজারেবলি ব্যর্থ হয়েছেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে। কার্যত আমাদের রাজ্যের আয় ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে 23তম জায়গায় এসে পৌঁছেছে। আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস। যত পুরনো বিধায়ক, যত পুরনো দিনের সরকার, ব্যর্থতার ভারটা অনেক বেশি হয়, যে ভার অতিক্রম করে তাদেরকে হচ্ছে ভোট লড়তে হয়। আর আজ 2026 তৃণমূলের পতনের সময়। 2026-এর বিধানসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এবং সেখান থেকে এবারে বামফ্রন্টের প্রার্থী ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। মনে হয় শূন্যর গেরও কাটাতে পারবে? হ্যাঁ, প্রথমত আমরা আশাবাদী যে বামেদের রেজাল্ট হচ্ছে যে এবার রাজ্য জুড়েই হচ্ছে ভালো হবে। ফলে যে কি বলবো, যে আস্থা একটা সময় শিফট হয়ে গেছিলো মানুষের বামেদের ওপর থেকে নানা কারণে, সেই আস্থা পুনরুদ্ধারের ভোট হচ্ছে এই ভোট। এবং নিশ্চিত যে শুধু টালিগঞ্জ নয়, গোটা রাজ্য জুড়েই হচ্ছে যে বামেদের এবার ফলাফল, সেটা সাধারণভাবে অনেকটা এখনও পর্যন্ত ফোর্সি করা যাচ্ছে না বলে অনেকের মনে হচ্ছে। ভাবলাম যে তার চেয়ে ভালো হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে বামেদের, ভালো ফলাফল। প্রচারে মূলত কোন কোন বিষয়গুলো আপনি নিয়ে যাবেন? টালিগঞ্জের মতো একটা এলাকা, সেখানে কোন কোন বিষয়গুলো আপনার মনে হয় যে প্রচারে ইস্যু হিসেবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন? দেখুন, টালিগঞ্জ এমন একটা ক্ষেত্র, সব ধরনের মানুষ তো থাকেন, কিন্তু মূলত নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের বাস, সংখ্যাধিক্যের বাস, গরিব মানুষও আছেন, আমাদের উদ্বাস্তু মানুষ একটা সময় এসেছিলেন। ফলে এখন টালিগঞ্জের, আমি বলছি যে নতুন প্রজন্ম, একটা 15 বছর ধরে একটা সরকার চলেছে, ফলে নতুন প্রজন্মের শিক্ষা এবং কাজ হচ্ছে সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। বিশেষত টালিগঞ্জ এলাকাটা কার্যত আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। কারণ এখান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে যতটুকু লেখাপড়ার সুযোগ পেয়েছে অতীতে, ফলে তারা কেউ আর কাজের মুখ দেখতে পেল না। কারণ গোটা 15 বছর ধরে অ্যাবসলিউটলি এই রাজ্যে একটা শিল্প নেই। আর টালিগঞ্জে যিনি বিধায়ক ছিলেন, যিনি মন্ত্রী ছিলেন, তিনি রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফলে রাজ্যের সরকারের সাফল্যের দাবিদার যেমন তিনি হতে পারেন, রাজ্যের ব্যর্থতার যে অংশীদার তো হতেই হবে। ফলে রাজ্য সরকার মিজারেবলি ব্যর্থ হয়েছেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে। কার্যত আমাদের রাজ্যের আয় ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে 23তম জায়গায় এসে পৌঁছেছে। ফলে এখানে টালিগঞ্জের মানুষের সবচেয়ে বড় জায়গা যে আত্মসম্মান নিয়ে রাজ্যে বাঁচতে পারার জন্য একটা কাজ চাই। ফলে সেই কাজের সুযোগ কোথাও নেই। একটা সময় টালিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হচ্ছে যে শিল্পও ছিল, সেসব কালের নিয়মে চলে গেছে। কিন্তু আমি বলছি যে রাজ্যে শিল্প না থাকলে টালিগঞ্জের মানুষের কোনো কর্মসংস্থানের জায়গা হবে না। এবং সবচেয়ে বড় কথা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ শিক্ষা ব্যবস্থার উপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু 15 বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমাদের এই রাজ্যের শিক্ষা। এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা রূপ বলতে যা বোঝায়, সেটা আমরা এই স্কুল শিক্ষা নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি। ফলে সেখানে 26,000 শিক্ষকের চাকরি গেছে। সেখানে রাজ্য সরকার, রাজ্যের শাসক দল, তাদের প্রত্যক্ষ মদতেই গোটা ঘটনাটা ঘটেছে। এবং সেখানে দাঁড়িয়ে মানুষের সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে আস্থা সরকার নিজে ভেঙে দিচ্ছে, তার বিরুদ্ধে কোথাও মানুষ হচ্ছে চাইছে যে তার একটা প্রোটেস্ট হোক। কারণ এই সরকারি শিক্ষা ব্যবস্থাটা যদি উবে যায় কর্পূরের মতো, যেটা উড়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পরের প্রজন্মের মধ্যবিত্ত শিক্ষার জায়গা খুব বেশি আর খোলা থাকবে না। ফলে শিক্ষা, শিক্ষান্তে কাজ, বলে আমাদের ছেলেমেয়েরা এখন তো প্রায় পরিযায়ী পড়ুয়া হয়ে যাচ্ছেন, রাজ্যে কেউ পড়তেও পারছেন না, এমন অবস্থা হচ্ছে লেখাপড়ার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ডাক্তার, পরিযায়ী ইঞ্জিনিয়ার,
আমি আবার বলছি যে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে কলকাতা এবং টালিগঞ্জের মতো একটা বড় জায়গা হলে সেখান থেকে টালিগঞ্জের সব প্রজন্মের মানুষ যাতে রাজ্যে থাকতে পারেন তার জন্য শিক্ষার একটা উন্নত ব্যবস্থা এবং কাজ, আর এছাড়াও টালিগঞ্জের পরিকাঠামো সেটারও বহু ক্ষেত্রে বেহাল অবস্থা, বিশেষত টালিগঞ্জের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিকাশি অ্যাডেড এরিয়া যে অংশটা হয়েছেন সেটা বর্ষার সময় হচ্ছে জলে হাবুডুবু খায়, আর যখন গরমকাল তখন হচ্ছে যে মানুষ জলের লাইনে হচ্ছে যে দাঁড়িয়ে জলের জন্য তৃষ্ণা মেটানোর চেষ্টা করতে থাকেন। ফলে এই যে যদি দেখা যায় যে জল নেই, আবার একটা জায়গা ফ্লাডেড হয়ে যাচ্ছে, ইলেকট্রিকিউটেড ডেথ হচ্ছে, যে সেখানে দাঁড়িয়ে আমাদের এই টালিগঞ্জ এলাকার মধ্যেই এরকম ঘটনা ঘটেছে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছেন। ফলে কোথায় একটা একটা কী বলবো, টালিগঞ্জ কলকাতা শহর পুনর্গঠনের একটা মাইলস্টোন ছিল। প্রশান্ত শিউরা যখন তৈরি করেছেন টালিগঞ্জ, তারা হচ্ছেন তিল তিল করে গড়ে তুলেছিলেন পরিকল্পিত ঢঙে। তখন এই কাটমানি, সিন্ডিকেট, বালি খাদান, এই কী বলবো, বেআইনি নির্মাণ, এই জিনিস টালিগঞ্জ চোখে দেখেনি। কলোনিগুলো তিল তিল করে বেড়ে উঠেছে, এখন সেই কলোনির থেকেও বেরিয়ে গিয়ে বহুতল হচ্ছে, মানুষ থাকছেন। ফলে সেই জায়গায় একটা পরিকল্পিত উন্নয়ন যেখানে থাকা দরকার, তার বদলে হচ্ছে যদি এরকম হয় যে কেবলমাত্র হচ্ছে সেখানে দাঁড়িয়ে কী বলবো, পুঁজি নির্ভর একটা উন্নয়ন, অর্থাৎ টাকা ঢাললেই হচ্ছে যে যা চাইবো তাই হয়ে যাচ্ছে, আইন কানুনের কোনো বালাই নেই, বুড়ো আঙুল দেখিয়ে। ফলে এই টালিগঞ্জ তো কেউ চাইনি, এবং টালিগঞ্জের গরিব মানুষ, মধ্যবিত্ত প্রত্যেকেই এই শাসকের নিয়ন্ত্রণের রাজনীতির শেষমেশ হচ্ছেন কী বলবো যে ভিকটিম হচ্ছেন। ফলে টালিগঞ্জের টলিউডও তার বাইরে নয়, এখন তো শুনতে পাই তাই। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে প্রিন্সিপাল, উপাচার্য যেরকম শাসকের মত ছাড়া হয় না, ফলে টলিপাড়াতেও হচ্ছে এখন কে কী অভিনয় করবেন, কে কোনটা যোগান দেবেন, কে আলো দেবেন, কে পাখা দেবেন, এটাও শাসক দলের অনুমতি ব্যতি রেখে হচ্ছে না। ফলে কার্যত সমাজের নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত যে আয়ের নিরিখে বা সামাজিক প্রতিপত্তির নিরিখে সমাজের বিভিন্ন ধরনের মানুষই আসলে তৃণমূল কংগ্রেসের আলটিমেটলি এই ব্যাড গভর্নেন্সের ভিকটিম, অর্থাৎ কুশাসন বলতে যা বোঝায় তার হচ্ছে যে ভিকটিম হচ্ছে যে সব অংশের মানুষ। ফলে তাদের প্রতিবাদের ক্ষেত্র পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই ধরনের নির্বাচনগুলো হয়, এবং আমার বিশ্বাস এবারের বিধানসভা নির্বাচনে তারা হচ্ছে যে পরিবর্তনের পক্ষে রায় দেবেন। অর্থাৎ একটা ইতিবাচক পরিবর্তনের আশায় যারা বামেদের সরিয়েছিলেন 15 বছর আগে, তারা এই 15 বছর ধরে যা দেখেছেন তাতে আমার ধারণা প্রত্যেকে এখন পরিত্রাণের রাস্তা খুঁজছেন। ফলে আর নয়, ফলে এবার হচ্ছে যে বদল দরকার। ফলে সেই বদলের পথে মানুষ হাঁটবেন, এবং বামেদের প্রতি যে আস্থা, সেই আস্থা পুনরুদ্ধারের লড়াই এটা। আমি বলছি তৃণমূলের বিরুদ্ধে এটা হচ্ছে যে অনাস্থার ভোট, আর বামেদের প্রতি আস্থার ভোট, এই হিসেবেই আমি দেখতে চাই এই ইলেকশনটাকে। এসআইআর একটা অন্যতম ইস্যু এবারের নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনারা যেমন প্রতিবাদ করছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করা হচ্ছে। তারা বারবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছেন। এসআইআর ইস্যু এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এসআইআর প্রথমত নির্বাচন কমিশন একটা বিশুদ্ধ ভোটার তালিকা বের করবেন, এটা হচ্ছে প্রাথমিকভাবে তাদের দায়, কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনের। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের ইলেকশন কমিশন, কেন্দ্রের ইলেকশন কমিশন, তারাও হচ্ছে এখন শাসকের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। ফলে এই এসআইআর মানে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকায় কারা থাকবেন না, মানে আমাদের রাজ্যে তো একটা রেওয়াজে পরিণত হয়ে গেছিলো যে তৃণমূল কংগ্রেসের সময়, যে সেখানে মৃত ভোটার থাকবেন, ডেড ভোটার, লেফট ভোটার, ডুপ্লিকেট ভোটার সব থাকতো। এবং ভোটের দিন হচ্ছে দ্বিজেনবাবুর মতো লোকও সল্টলেকের ভোটে এসে ভোট দিয়ে চলে গেছেন ওপর থেকে এসে। ফলে এখন শুরুর দিকে এই এসআইআর তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধিতা করেছিলেন, পথে নেমেছিলেন যে তারা এই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চান না, এটা হচ্ছে তাদের কথা ছিল। আর বিজেপি উল্টো দিকে ছিল যে রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট আমরা চাই না। ফলে তারা এখানে 1.5 কোটি ভোটার বাদ দিতে হবে, 1 কোটি ভোটার বাদ দিতে হবে, টার্গেট সেট করে দিচ্ছিলেন বিজেপি নেতারা। এবং কার্যত নির্বাচন কমিশনও এরকম কি বলবো, স্লোগান বিনিময়, বার্তা বিনিময়, আদেশ বিনিময়ের পরও তারাও হচ্ছে চুপচাপ ছিলেন, এবং তারাও দেখা গেল যে এই গোটা এসআইআর প্রসেসটা করতে গিয়ে তারাও হচ্ছে ব্যর্থ হয়েছেন তাদের পরিকল্পনার ব্যর্থতা, সেটা তাদের প্রযুক্তিগত ব্যর্থতা। এখন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 60 লক্ষ মানুষ তারা হচ্ছেন যে ভোটার হবেন কি হবেন না এই অনিশ্চয়তা, দোদুল্যমানতা, এই দোলাচলের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে নির্বাচন কমিশন একটা ভোট ঘোষণা করলেন, হুইচ ইজ ভেরি ভেরি আনলাইকলি। যে একটা নির্বাচন যখন হবে ভয়মুক্ত ভোট হবে, কিন্তু 60 লক্ষ লোক তাদের যদি ভোটের ভবিষ্যৎ ভয়ের মধ্যে পড়ে, তাহলে হচ্ছে যে সেই নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠবেই। কিন্তু তৃণমূল কংগ্রেস কী করে এই প্রশ্নটা করে সেটা ইম্পর্টেন্ট, যে তৃণমূল কংগ্রেস শুরুর থেকেই এই বিএলওদের বেঁধে রাখো, গাছে রাখো, বিডিওদের মারো,
ভোট কিছুতেই করতে দেবো না, আমরা এইভাবে এসআইআর একটা নামও বাদ দিতে দেবো না, মৃত নামও বাদ যাবে না, লেফট নামও বাদ যাবে না, ডুপ্লিকেট বাদ যাবে না, অর্থাৎ যা ছিল তাই থাকবে, এটা ছিল তৃণমূল কংগ্রেসের কথা। ফলে তারা হচ্ছে অসহযোগিতা করেছে, তাদের প্রশাসনিক অসহযোগিতার কারণে ম্যাপিং প্রক্রিয়াটা হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর অ্যাডিকুয়েটলি ছিল না। আমি বলছি যে একদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনার ব্যর্থতা যেমন ছিল, পাশাপাশি ছিল রাজ্য সরকারেরও তুমুল অসহযোগিতায়। যদি এই দুটো থাকতো, নির্বাচন কমিশনের সদিচ্ছা এবং রাজ্য সরকারের সদিচ্ছা, তাহলে আজকের এসআইআরে এই 60 লক্ষ মানুষকে দাঁড়িয়ে থাকতে হতো না অনিশ্চয়তার আবহে। ফলে তৃণমূল কংগ্রেস বিং এ পার্ট অফ দিস গভর্নমেন্ট, তারা হচ্ছে আজকের এই নির্বাচন কমিশনের ইয়েতে পড়ে, নির্বাচন কমিশনের আদেশে বা কোপে পড়ে 60 লক্ষ ভোটার এবং এসআইআরের যে ইভিল এফেক্ট, যে খারাপ দিকটা, সেটা নিয়ে হচ্ছে তারা যে চিৎকার করছেন, তাদের কি সেই নৈতিক অধিকার আছে? কার্যত যদি ইলেকশন কমিশনের জন্য দায়ী হন 60%, 40% দায়ভার তো তৃণমূল কংগ্রেসেরও, যে যারা আসলে এই গোটা প্রক্রিয়াটাকে বিষিয়ে তুললেন, এবং তাদের যদি প্রশাসন সহযোগিতা করতো, তাহলে তো অনেক মানুষই অনেক বিড়ম্বনার হাত থেকে বাঁচত। আসলে তৃণমূল এবং বিজেপি তারা আবারও এই এসআইআরের মতো একটা প্রক্রিয়া, সেটাকেও হচ্ছে পোলারাইজেশন পলিটিক্সের পার্ট করে তুললেন। বিজেপি যেটা করতে চাইলো যে আসলে আমাদের এই রাজ্যে সব অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ঢুকে আছে, ফলে এইভাবে সংখ্যালঘুদের টার্গেট করে তাদেরকে হচ্ছে যে বাদ দাও, এবং কার্যত নির্বাচন কমিশনের এই আদেশে যা দাঁড়িয়েছে যে যারা বাদ পড়েছেন তাদের একটা বড় অংশ গরিব মানুষ, যাদের একটা বড় অংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থাকছেন। ফলে ইটস এ পার্ট অফ দ্যাট ডিজাইন ইভেন। ফলে এই কারণের জন্যই বলছি যে নির্বাচন কমিশনও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য তৃণমূল কংগ্রেস খুব দায়িত্বজ্ঞান সম্পন্ন হয়ে গেছে, এটা ভাবারও কোনো কারণ নেই। তাদেরও সেই নৈতিক অধিকার নেই, কারণ তারা প্রথম থেকেই এই গোটা প্রসেসটাকে জিওপার্টাইজ করতে চেয়েছিল। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, প্লাস এবারে আবার প্রার্থী, দুটো কাজ সামলাবেন কী করে? অতীতেও আমি সামলেছি এই কারণের জন্যই যে আমাদের দুটোই সামলে, কারণ আমাদের একটা সেমেস্টার শেষের দিকে এখন, ফলে যেটা আমাদের করার ছিল ইতিপূর্বে হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে যে মধ্যেই আমাদের করতে। আর এখন তো অনলাইন অফলাইন হাইব্রিড সব ধরনের ক্লাস নেওয়ার সুযোগ রয়েছে, ফলে সেইভাবেই হচ্ছে যে আমাদের বাকি কাজ করতে হবে। অর্থাৎ যে রাধে সে চুল বাঁধে, এর প্রবাদ বাংলায় আছে। ফলে আমাদেরও অতীত অভিজ্ঞতা, আমার তো প্রথম ভোট নয়, এর আগেও যে ভোটগুলো করেছি, আমার মতো অধ্যাপক যারা ছিলেন ভোটে লড়েছেন, তাদেরকে যুগপৎ এই কাজ করতে হয়। ফলে দুপুরবেলাটায় যখন তো প্রচার থাকছে না, তখন তো আমি ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল, সেই কাজ তখন সেখানেই করব। আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস প্রার্থীর সম্পর্কে কিছু বলবেন? না, আমার প্রতিপক্ষ নিশ্চয়ই হেভিওয়েট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আবার বলছি যে হেভিওয়েট হওয়ার একটা অসুবিধাও থাকে। সুবিধা যেরকম থাকে, হেভিওয়েট হলে হচ্ছে যে ব্যাগেজ বইতে হয় অনেক বেশি। ফলে যত পুরনো বিধায়ক, যত পুরনো দিনের সরকার, তাদের হচ্ছে যে ব্যাগেজ, তাদের পেছনে সেই ব্যাগেজ বা লাগেজ ব্যর্থতার ভারটাও অনেক বেশি হয়, যে ভার অতিক্রম করে তাদেরকে হচ্ছে ভোট লড়তে হয়। ফলে সেই হিসাবে আমি বলবো যে এই লড়াই ডেফিনেটলি একটা রাজনৈতিক লড়াই হবে। এটা কোনো ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই নয়, বরং নীতির লড়াই। সেই লড়াই অতীতেও আমি তার সাথে লড়েছি, এবং এবার বিজেপিরও যিনি প্রার্থী হয়েছেন তিনিও হচ্ছে আমার বন্ধু একজন। ফলে আশা করি ভোটের ময়দানে রাজনীতির এই লড়াই হবে, একটা বন্ধুত্বপূর্ণ আবহই হবে সেই লড়াই। তার মধ্যে দিয়ে মানুষকে ঠিক করতে হবে যে মানুষ কাকে চায়। পার্থদা, গরম বাড়ছে এবং সেখানে দাঁড়িয়ে প্রচার, ফলে ডায়েটের ক্ষেত্রে কিছু ভাবনা চিন্তা করছেন? সেটা সাধারণত হালকা খাবার, যেগুলো ডাক্তাররা বলেন বা অন্যরা বলেন, অভিজ্ঞ যারা আছেন। এর আগেও আমরা যখন ভোট লড়েছি, পশ্চিমবঙ্গে ভোট চিরকালই তুমুল গরমের সময় হয়ে এসছে, ফলে ইজ নো এক্সেপশন। ফলে ওই হালকা খাবার, হালকা পোশাক পরা, দই টই খাওয়া, ভারী খাবার না খাওয়া, রিচ খাবার না খাওয়া, এইসব যেগুলো সাধারণ টোটকা বাঙালি মেনে চলেন, আমাদেরও সেগুলোই মেনে চলতে হবে। এর বাইরে আর কি আছে কিছু? জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? লড়াইয়ে ডেফিনেটলি মানুষ যখন লড়তে নামে, সে জয়ের লক্ষ্যেই লড়তে নামে। ফলে আজকের এই লড়াই, তার মধ্যে একটা অ্যাডেড উপাদান হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল 15 বছর আগে, সেটা ছিল তাদের উত্থানের সময়, আর আজ 2026 তৃণমূলের পতনের সময়। ফলে ওই কারণের জন্য বলছি যে বামেদের প্রতি হৃত আস্থা পুনরুদ্ধারের বেস্ট টাইম 2026। ফলে আমরা জয়ের ব্যাপারে সেই কারণের জন্য আশাবাদী। অনেক ধন্যবাদ পার্থদা কথা বলার জন্য। আমরা কথা বললাম টালিগঞ্জ কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা এবং বামেদের প্রতি আস্থার ভোট হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং সেখানে দাঁড়িয়ে টালিগঞ্জ থেকে তিনি জয়ের ব্যাপারে কিন্তু আত্মবিশ্বাসী। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।